পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম পার্টিশন, লিখেছেন নিমাই ভট্টাচার্য। প্রতি মানুষের জীবনেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে, আমার জীবনেও ঘটেছে। কিন্তু এর কোনো কারণ নেই, কোনো যুক্তিও নেই। যা হলো তা না হলেও চলতো, এবং যা ঘটল না অথচ ঘটলে ভালো হতো, এমনই অনেক কিছু দিয়েই তো মানুষের জীবন। এইসব যুক্তিতর্ক আমি জানি, আমি বুঝি, কিন্তু তবু আজও অলস মধ্যাহ্নে বা গোধূলির রাঙা আলোয় মথুরা রোড দিয়ে আস্তে আস্তে বাড়ি ফেরার পথে মনটা উদাস হয়ে যায়। ডান পাটা অ্যাক্সেলারেটরের উপর চাপ দিলেও যেন গাড়ি ছুটতে চায় না। স্টিয়ারিংটা জোর করে চেপে ধরলেও যেন মনে হয় তাতে জোর নেই। পিছনের সমস্ত গাড়ি আমাকে ওভারটেক করে আগে যায়, আমি পিছিয়ে পড়ি। কিন্তু আমার মন সেই ইম্পালা মার্সিডিজকে হারিয়ে দেয়। 600-700 মাইল স্পিডের বোয়িং 707কেও হারিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে আমার মন ছুটে চলে যায় কায়রোর নাইল নদীর পাড়ে, নাইল হিলটন হোটেলের 4 তলার ওই কোণার ঘরে। আজও মাঝরাতে ঘুম ভাঙলে ধর্মর করে লাফিয়ে উঠি। মনে হয় বুঝি ডাক্তারের ঘরেই শুয়ে আছি। আজও বিদেশে গেলে হোটেলের লাউঞ্জে, এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে বা এয়ারলাইন্সের কাউন্টারে একটা বিরাট খোঁপাওয়ালা, একটু ময়লা, একটু বেঁটে মেয়ে দেখলে আজও চমকে উঠি। কিন্তু কেন এমন হয়? আমি তো ডাক্তারের প্রেমে পড়িনি। সেও তো আমাকে নিয়ে ভবিষ্যৎ জীবনের কোনো স্বপ্ন দেখেছিল বলে আমি বুঝতে পারিনি। তবে এর জবাব আমি খুঁজে পাইনি। মনে মনে শুধু এই কথা ভেবে সান্ত্বনা পেয়েছি যে মানুষের মন তো অপারেশন থিয়েটারের পেশেন্ট নয় যে ছুরি কাঁচি দিয়ে কাটাকুটি করলেই ব্যথা লাগে আর সেলাই করে কটা ইঞ্জেকশন দিয়ে বড়ি গিলিয়ে দিলেই সে ব্যথা সেরে যাবে। তাই তো আজও অনেক স্মৃতির ভিড়ের মধ্যেও ডাক্তারের স্মৃতিকে মুছে ফেলতে পারিনি, ভুলতে পারিনি সেই 2 দিনের মিষ্টি ইতিহাস। আমি স্থির জানি, আজও যদি কায়রো, রোম, প্যারিস বা লন্ডনে অপ্রত্যাশিতভাবে ডাক্তারের সঙ্গে আমার দেখা হয়, আনন্দে, আত্মতৃপ্তিতে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠবে, উত্তেজনায় জড়িয়ে ধরবে। হয়তো শাড়ির আঁচলটা বুকের উপর থেকে খসে পড়বে, চোখের কোণে একটু দুষ্টু হাসি রেখা ফুটিয়ে বলবে, বাচ্চু, তুমি আজও আমাকে ভুলতে পারোনি। আমি শুধু বলবো, ডাক্তার, তুমি যে আমাকে এমন করে ভুলে যাবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার কাছ থেকে একটু সরে শাড়ির আঁচলটা টেনে উঠিয়ে আবার ভালো করে জড়িয়ে নিতে নিতে ডাক্তার বলবে, তুমি যেন কোথাকার কোন রাজপুত্তুর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে একদিন আমার পর্ণকুটিরে উদয় হয়ে আমাকে ধন্য করেছিলে যে তোমাকে মনে রাখতে হবে। তারপর দুজনেই একসঙ্গে হেসে উঠব। ইচ্ছায় কি অনিচ্ছায় জানি না, নাইল হিলটন হোটেলের ওই 2 দিনের স্মৃতিকে কেন্দ্র করে ডাক্তারের জন্য আহত মনটা পীড়িত হয়। জীবন সংগ্রামের কোনো ব্যর্থতার বেদনায় কখনো মনটা বিষণ্ণ হলে ডাক্তারের কথা মনে পড়ে। ওই 2 দিনের ইতিহাস রোমন্থন করে এখনো অনেক আনন্দ, অনেক তৃপ্তি পাই। মাস 4 আগে বিদেশ যাত্রার প্রাক্কালে পালামে অনেকেই এসেছিলেন আমাকে বিদায় জানাতে। লাগেজ ও টিকিট চেক করে কাস্টমস এনক্লোজারে না ঢুকে ফিরে এসেছিলাম লাউঞ্জের এক কোনায় বন্ধু-বান্ধবীদের মাঝে। কোকা-কোলার বোতল নামিয়ে রেখে বেলা গুনগুন করে গান শুনিয়েছিল। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। গৌরী বৌদি কানে কানে ফিস ফিস করে বলেছিলেন, দেখবেন ঠাকুরপো, বেশি দুষ্টুমি করবেন না কিন্তু। আদো আদো গলায় ছলছল চোখে বনুয়া মেম সাহেব জিজ্ঞাসা করেছিল, আমাকে মনে থাকবে?
আমি ওর মাথাটায় একটা ঝাঁকুনি দিয়ে বলেছিলাম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, সুতরাং তোমাকে ভুলব কিভাবে বলতে পারো? প্রতিমা আমাকে একটা চিমটি কেটে বলল, মিনিট বাদে এয়ার হোস্টেস দেখলেই তো সব গুলিয়ে যাবে আবার। আমি বললাম, বলেন কি, এয়ার হোস্টেস তো এমনিতেই উড়ে বেড়ায়, তাকে নিয়ে আমি আর কি উড়ব? উড়তে হলে গ্রাউন্ড হোস্টেস নিয়ে উড়ব। উকিলদার চিৎকার, ব্রহ্মচারীর মুচকি হাসি ও আরও অনেক কিছু উপভোগের পর দামাল দত্তের কমিক গান শুনিয়ে আমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হল। আমি পাসপোর্ট, হেলথ সার্টিফিকেট চেক করিয়ে কাস্টমস এনক্লোজারে ঢুকলাম। তারপর আবার বেরিয়ে এসে বাইরে রেলিংয়ের এপারে দাঁড়িয়ে সবাইকে বিদায় জানিয়ে আস্তে আস্তে প্লেনের দিকে এগিয়ে গেলাম। অনেক দূর পর্যন্ত গিয়েও বারবার পিছন ফিরে দেখেছি, হাত নাড়ার উত্তর দিয়েছি। প্লেনের মধ্যে ঢোকবার আগে আর একবার রুমাল নেড়ে ওদের সবার প্রতি শেষবারের মতো শুভেচ্ছা জানিয়েছি। ব্যাস, তারপর আর প্রাণ খুলে বাংলা কথা বলিনি, প্রাণ খুলে আড্ডাও দিইনি। লন্ডনে একদিন সন্ধ্যায় এক বাঙালি ডাক্তারের সান্নিধ্য পেয়েছিলাম, কিন্তু তা নিতান্তই ক্ষণিকের জন্য। দীর্ঘ 4 মাস বিদেশ ভ্রমণকালে আরও 2-4 জন বাঙালির দেখা পেয়েছি, কিন্তু তার বেশি কিছু নয়। কর্মব্যপদেশে 4-4টি মাস থেকে দেশ দেশান্তরে ঘুরে বেড়ালাম। সকাল, বিকেল, সন্ধে বা মাঝরাতে টাইপরাইটারে প্রেস মেসেজ টাইপ করে কেবল পাঠিয়েছি প্রায় প্রতিদিন। কাজকর্ম ও ককটেল ডিনারের অবসরে মস্কোয় রেড স্কোয়ারে ঘুরে বেরিয়েছি। লেনিনের স্মৃতিসৌধে লেনিনের মৃতদেহ দেখেছি। জারদের স্মৃতিবিজড়িত 15 শতাব্দীর ক্রেমলিন প্রাসাদ দেখেছি। লেনিনগ্রাদে অক্টোবর বিপ্লবের স্মৃতিচিহ্ন দেখেছি। প্যারিসে ক্রেজি হর্স সেলুনে উন্মত্ত যৌবনের প্রদর্শনী দেখতে গিয়ে সারা রাত শ্যাম্পেন খেয়েছি। বার্লিনে 2টি বিবদমান মহাশক্তিকে মুখোমুখি দেখেছি। দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার জীবন্ত ইঙ্গিত। আরও অনেক কিছু দেখেছি ও করেছি। লন্ডনে বন্ড স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিটে ঘুরে বেরিয়েছি। রাতের লন্ডনে ইংরেজ যুবক যুবতীদের অসহ্য উচ্ছৃঙ্খলতা দেখেছি। প্রত্যক্ষ করেছি কালা আদমিদের দুর্গতি। তারপর রোমে সুন্দরী ইতালিয়ান যুবতীর উষ্ণ সান্নিধ্য উপভোগ করেছি। সেন্ট পিটারের চারপাশে ঘুরে বেরিয়েছি। আর একবার মহাকবি কিটসের সমাধির সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। বাইবেলের ভাষায় লেবানন দুধ ও মধুর দেশ হলেও আজকাল বোধহয় ওদেশের শিশুরাও হুইস্কি খেয়ে নাইট ক্লাবে মানুষ হয়। এলাম কায়রো। 7 দিন থাকার প্রোগ্রাম ছিল, কিন্তু 7000 বছরের ইতিহাসের উপর দিয়ে চোখ বুলিয়ে নিতে 7 দিনও সময় নিলাম না। 5 দিনেই মোটামুটি সবকিছু দেখে নিলাম। স্যার যদুনাথ সরকার বা টয়েনবি হলে যে কাজ 70 বছরেও করতে পারতেন কিনা সন্দেহ, আজকের দিনে বুদ্ধিমান ট্যুরিস্ট সে কাজ প্রয়োজন বোধে 1 দিনেও শেষ করতে পারেন। তাই তো 5 দিন ঘোরাঘুরির পর আমি আর প্রয়োজন বোধ করলাম না। পরের দিন সকালে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি করে কাটালাম, তবুও উঠলাম না। মাথার বালিশ দুটোকে বুকের তলায় চেপে ধরে বিছানার উপর পড়ে রইলাম আরও কিছুক্ষণ। হঠাৎ মনটা উদাস হয়ে গেল। মনে পড়ে গেল দিল্লির স্মৃতি। ঘরে ফেরার টান অনুভব করলাম অনেক দিন পর। আপনজনের বিরহ বেদনায় মনটা একটু নরম হয়ে গেল। মনে হলো ছুটে চলে যাই দিল্লি, কিন্তু মন তো অনেক কিছুই চায়। অনিচ্ছা সত্ত্বেও উঠতেই হলো। হেলে দুলে বাথরুমে গেলাম। শেভ করে স্নান সেরে বেরিয়ে এসে দেখি 9:30 বেজে গেছে। রুম সার্ভিসকে টেলিফোন করে ঘরে ব্রেকফাস্ট দিতে বললাম। ব্রেকফাস্ট সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের উপর দিয়ে আরেকবার ব্রাশটা টেনে নিলাম। তারপর টাই নটটা একটু ঠিক করে নিয়ে কোটের পকেটে পাসপোর্ট আর ট্রাভেলার্স চেকগুলো পুরে নিলাম। নিচে ব্যাংক থেকে চেকগুলো ভাঙিয়ে নিয়ে মাস্কি রোড বা খান খালিল বাজারে গিয়ে কিছু কেনাকাটার উদ্দেশ্যে গজেন্দ্র গমনে ঘর থেকে বেরিয়ে পড়লাম। লিফট থেকে বেরিয়ে ডান দিকের কোনায় ব্যাংকের কাউন্টারে গিয়ে বিশেষ ভিড় দেখলাম না। 2-4 জন বিদেশি ট্যুরিস্টদের পাশে একজন শাড়ি পরিহিতা যুবতীকে এক ঝলক দেখেছিলাম। মনে হয়েছিল দক্ষিণ ভারতীয়। যাই হোক, সে ওই ঝলকই, তার বেশি কিছু নয়। ব্যাংকের কাউন্টারে পাসপোর্টের চেকগুলো গুঁজে এগিয়ে দিয়ে একটু পাশে সরে গিয়ে সিগারেট ধরালাম। সিগারেট টানতে টানতে হয়তো কোনো অর্ধেক আবৃত্ত কোনো বিদেশিনীকে মুগ্ধ হয়ে দেখতে গিয়ে
আনমনা হয়ে পড়েছিলাম। এমন সময় আমার নাম ধরে কে যেন ডাকতেই সংবিত ফিরে এলো। বুঝলাম ব্যাংক অ্যাকাউন্টারের থেকে তলব এসেছে। চেকগুলো আর একবার সই করে ইজিপশিয়ান পাউন্ডের নোটগুলো তুলে নিয়ে একটু এগোতেই হঠাৎ এক নারী কণ্ঠে কে যেন প্রশ্ন করলেন, আপনি বাঙালি? সেদিন নাইল হিলটন হোটেলের লাউঞ্জে দিন দুপুরে ভূত দেখলেও নিশ্চয়ই অতটা আশ্চর্য হতাম না যা আশ্চর্য হয়েছিলাম অকস্মাৎ এক নারী কণ্ঠে বাংলা কথা শুনে। নিজেকে একটু সামলে নিয়ে শুধু বললাম, হ্যাঁ। একটু থেমে আবার প্রশ্ন করলাম, আপনিও বাঙালি নাকি? একটু হেসে তিনি বললেন, কেন, কথা শুনে কি মনে হচ্ছে জাপানি? নিজের বোকামির জন্য নিজেই ভীষণ লজ্জিত বোধ করলাম। শুধু বললাম, অনেকদিন পর বাংলা কথা শুনে ব্রেনটা ঠিক রিয়্যাক্ট করতে পারেনি। তাছাড়া বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে কায়রোর নাইল হিলটন হোটেলের লাউঞ্জে যে বাংলা কথা শুনব তা কল্পনাও করতে পারিনি। এইভাবেই ডাক্তারের সঙ্গে আমার প্রথম আলাপ। তারপর ওই লাউঞ্জের একপাশে দাঁড়িয়েই ডাক্তারকে জানিয়েছিলাম দুনিয়ার কোনো চুলোয় ঠাঁই না হয় শেষ পর্যন্ত জার্নালিজম করছি এবং বাধ্য হয়ে বাংলাদেশের গুণীজ্ঞানী শিক্ষিত লোকদের আমার লেখা পড়তে হচ্ছে। কেন এই কথা বলছেন? জার্নালিজম তো চমৎকার প্রফেশন, আর নিশ্চয়ই ভালো লেখেন। থাক থাক, আর এগুবেন না। ডাক্তারও তার নিজের কথা শুনিয়েছিল সে দেশ থেকে MBBS পাশ করে হাসপাতালে চাকরি করতে করতে বৃত্তি লাভ করে শিশু যক্ষ্মা রোগীদের বিষয়ে বিশেষজ্ঞ হবার জন্য পশ্চিম জার্মানির স্টুটগার্টে ছিল 2 বছর। এখন ডিপ্লোমা নিয়ে দেশে ফিরছে। জার্মানিতে থাকার সময় ছুটিতে কন্টিনেন্ট ঘুরেছে, কিন্তু মিডল ইস্ট দেখা হয়নি। তাই তো এবার বেইরুট দেখে কায়রো এসেছে। কপাল থেকে উড়ন্ত চুলগুলো সরিয়ে পরন্ত সিল্কের শাড়ির আঁচলটা টেনে নিতে নিতে ডাক্তার আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কি কোনো জরুরি কাজে বেরোচ্ছেন? বালাই ষাট, এখানেও জরুরি কাজ? ভাবছিলাম খানখালিল বাজারে একটু ঘোরাঘুরি করব। ডাক্তার লিফটের দিকে পা বাড়িয়ে বলল, বাজারে পরে যাওয়া যাবে, এখন চলুন ঘরে গিয়ে একটু আড্ডা দেওয়া যাক। ডাক্তারের পদাঙ্ক অনুসরণ করে আমি লিফটে চড়লাম। 4 তলায় লিফট থেকে বেরিয়ে এলাম এবং তারপর ডান দিকে ঘুরে কোনার ঘরে গেলাম। ঘরে না বসে আমি এগিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আর এক নজর ঐতিহাসিক নাইলকে দেখলাম। আমি বললাম, আমার ঘরের ব্যালকনির চাইতে আপনার এই ব্যালকনি থেকে নাইলকে আরো অনেক ভালোভাবে দেখা যায়। তাই বুঝি? হ্যাঁ। কয়েক মিনিট পরে ডাক্তারের আহ্বানে আমি ঘরের ভিতর এসে কোটটা খুলে ফেললাম বিছানার উপর। বসে পড়লাম সোফায়। ডাক্তার আমার কোটটাকে হ্যাঙ্গারে চড়িয়ে ওয়ার্ড্রপে রাখতে গিয়ে বলল, কোটটাকে তুলে রাখছি বুঝলেন? আমি একটু দুষ্টুমির হাসি হেসে বললাম, এমনি করে একে একে আমার আরও দায়িত্বগুলো স্বেচ্ছায় তুলে নেবেন নাকি? ওয়ার্ড্রপে কোটটা ঝোলাতে ঝোলাতে বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে ডাক্তার বলল, বিদেশ বিভূতিতে একটা বাঙালি মেয়েকে একলা পেয়ে ভয় দেখাচ্ছেন কেন বলুন তো? আমি বললাম, তাই বুঝি? ওয়ার্ড্রপ বন্ধ করে ডাক্তার আমার সামনে এসে জিজ্ঞাসা করল, এবার বলুন কি খাবেন? আমি নির্বিকার হয়ে উত্তর দিলাম, তেলেভাজা আর মুড়ি। ডাক্তার না হেসে পারল না, বলল, আপনি তো আচ্ছা লোক। ন্যাকামি করে আমি পাল্টা প্রশ্ন করলাম, কেন বলুন তো? কেন আবার? এখানে মুড়ি তেলেভাজা পাবো কোথায়? বাঙালি বলে স্বেচ্ছায় আলাপ করলেন, আদর করে নিজের ঘরে ডেকে আনলেন, তাই ভাবছিলাম হয়তো বাঙালি খাবারই খাওয়াবেন। ডাক্তার আর কথা না বাড়িয়ে চাপা হাসি হাসতে হাসতে টেলিফোনে কফির অর্ডার দিল। কফি এলো। ডাক্তার আমার সামনের সোফায় বসে কফি তৈরি করে আমাকে দিল। সেদিন ওই কফির পেয়ালা সামনে নিয়ে আমাদের যে আলোচনা হয়েছিল তার সুর আজও আমার কানে বাজে। কফির কাপে প্রথম চুমুক দিয়েই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করল, আপনি কি বাংলাদেশে মানুষ হয়েছেন? না। তবে তো আপনি খাঁটি বাঙালিই নন। তাই বুঝি? ঘাড় বেঁকিয়ে ডাক্তার বলল, আজ্ঞে হ্যাঁ। মিনিট 2 চুপচাপ থেকে শেষ চুমুক কফি খেয়ে ডাক্তার বলল, যে বাঙালি কর্ণফুলী বুড়িগঙ্গা দেখেনি, যে মেঘনায় নৌকো চড়েনি, যে গোয়ালন্দ ঘাটে ইলিশ মাছ খায়নি, যে নবদ্বীপার শান্তিনিকেতন দেখেনি, সে আর যাই হোক খাঁটি বাঙালি নয়। চোখটা উপরে উঠিয়ে ঘাটটা আবার বাঁকা করে ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল,
বুঝলেন জার্নালিস্ট? মাদ্রাজিদের মতো এমনভাবে ঘাড় নাড়ালাম যে হ্যাঁ না দুই হতে পারে। আলোচনা আরেকটু এগিয়ে চলল। ডাক্তার জিজ্ঞাসা করল, দিল্লিতে আপনারা কে কে থাকেন? আমি জানালাম, আমি থাকি, রামচন্দ্র নামে একটা চোর চাকর থাকে, আর আছে দুটো বেড়াল আর একটা কুকুর। কেন, আপনি বিয়ে করেননি? ছোটবেলা থেকেই তো একটা ফুটফুটে সুন্দর বউ ঘরে আনার স্বপ্ন দেখে আসছি, কিন্তু আজ পর্যন্ত তো জুটল না। ডাক্তার উড়িয়েই দিল আমার কথাটা। বলল, তাহলে নিশ্চয়ই কাউকে পছন্দ করে রেখেছেন। পছন্দ তো অনেককেই হয়েছে, কিন্তু তাদের পাচ্ছি কোথায় বলুন? ডাক্তার নাছোড়বান্দা। আমার রোগটা ধরবার নেশায় মশগুল হয়ে উঠল। জিজ্ঞাসা করল, বলুন না, কাকে পছন্দ করে পাচ্ছেন না? পছন্দ তো এলিজাবেথ টেলর, অড্রে হেপবার্নকেও করেছি, কিন্তু পাচ্ছি কোথায় বলুন? ডাক্তার বলল, কেন দুষ্টুমি করছেন? সোজা কথায় বলুন না, প্রেমে পড়েছি, পরে বিয়ে করব। আমি বললাম, ডাক্তার, ফর গড সেক হোল্ড ইওর টাং। এমনভাবে জেরা করলে নার্ভাস হয়ে আমি সব কিছু বলে ফেলব। ডাক্তার শুধু মুচকি এসে বলল, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি বেশ দুষ্টু লোক, বুঝলেন? আমাদের নাইল হিলটন হোটেলের পাশ দিয়ে প্রাগৈতিহাসিক যুগের নাইল নদী যেমন ধীরে ধীরে অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছিল, আমাদের আলোচনাও তেমনি ধীরে ধীরে এক অদৃশ্য বন্ধনের দিকে টেনে নিয়েছিল। ডাক্তার একবার জানালা দিয়ে বাইরের বিরাট আকাশটার দিকে চাইল, একবার আমার মুখের দিকে চেয়ে আবার দৃষ্টিটা সরিয়ে নিল। একটু চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, একটা কথা বলবো? নিশ্চয়ই, একটা কেন, 100টা বলুন। দুঃখ পাবেন না? না না, দুঃখ পাবো কেন, আপনার যা ইচ্ছে বলুন। ডাক্তার একটু চুপ করে গেল, তারপর প্রায় এক নিঃশ্বাসে হঠাৎ বলে ফেলল, আমি মুসলমান, আমি ইস্ট পাকিস্তানের লোক। কেন জানি না, এক মুহূর্তের জন্য আমার বুকের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকে গেল, কিন্তু তবুও নিজেকে সামলে নিলাম। সহজ হয়ে বললাম, তাতে কি হয়েছে? বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরেই কায়রোতে বসে আজ আমার কাছে আপনার একমাত্র পরিচয় আপনি বাঙালি। সুতরাং আপনি হিন্দু কি মুসলমান, আপনার বাড়ি বাঁকুড়ায় কি বগুড়ায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডাক্তারের চোখ মুখ দেখে মনে হলো সে যেন আমার কথাটায় অনেকটা স্বস্তি ও শান্তি পেয়েছে। কথায় কথায় বেলা হয়েছিল। আমি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললাম, এবার চলি, আপনি লাঞ্চ খেয়ে একটু বিশ্রাম করুন। কেন, একসঙ্গে লাঞ্চ খেলে জাত যাবে? ছি ছি, আপনি কি বলছেন? ডাক্তারের ঘরে বসেই সেদিন দুজনে একসঙ্গে লাঞ্চ খেয়েছিলাম। পরমাত্মীয়ার মতো যত্ন করে সে আমাকে খাইয়েছিল। ওজোর আপত্তি অগ্রাহ্য করে সে প্রায় সব মাংসটাই আমার প্লেটে ঢেলে দিয়েছিল। নাইল নদীর জল আরও গড়িয়েছিল। সোফা ছেড়ে ডাক্তারের বিছানায় বালিশটা পিঠে নিয়ে একটু কাত হয়ে বসেছিলাম। ডাক্তার জিজ্ঞাসা করল, তুমি একটু শোবে? না না, শোবো না। কেন, লজ্জা করছে নাকি দুর্নামের ভয়? ডাক্তার আমার মুখের দিকে চেয়েছিল, কিন্তু উত্তর সে নিজেই দিয়েছিল। ভয় নেই বাচ্চু, এটা বাংলাদেশ নয় যে দুর্নাম রটবে। তুমি বিন্দুমাত্র দ্বিধা না করে শুতে পারো। ডক্টর মৈমুনা সুলতানার আরও অনেক স্মৃতি আজও আমার মনের মধ্যে রজনীগন্ধার মতো মিষ্টি গন্ধ ছড়ায়। আবার একটু পরেই ঝরা বকুলের মতো বেদনা বোধ করি মনে মনে। খবরের কাগজের রিপোর্টার হয়েও ওই 2টি দিনের রিপোর্ট লেখার ক্ষমতা আমার নেই। মানুষের মুখের কথার আমি রিপোর্ট লিখি, কিন্তু মনের কথা লিখবার বিদ্যা তো আমার জানা নেই। তবে মনে পড়ে। ডাক্তার হঠাৎ কেমন উদাস হয়ে গেল। দৃষ্টিটা নাইল হোটেলের জানলা থেকে নাইল নদী পেরিয়ে অনেক দূর চলে গেল। চলে গেল পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা, কর্ণফুলীর দেশে। জানো বাচ্চু, কে আমাকে প্রথম এই পৃথিবীর আলো দেখিয়েছেন? আমি চুপ করে রইলাম। জগন্নাথ কাকা। শুনেছি মার পেট থেকে বেরুবার পর আমি কোনো কান্নাকাটি না করায় বাড়ির সবাই ভাবলেন আমি বেঁচে নেই। জগন্নাথ কাকা কোনো কথা না বলে এক কড়া গরম জল চেয়ে নিলেন। তারপর আমার পা দুটো ধরে গরম জলের মধ্যে ডুবিয়ে তুলে এনে পিঠে পটাপট চড় মারতে লাগলেন।
আধ ঘন্টা কি ৪৫ মিনিট এরকম জলের তাপ আর জগন্নাথ কাকার চড় খেয়ে হঠাৎ আমি কেঁদে উঠলাম। বাবা ছুটে এসে জগন্নাথ কাকাকে জড়িয়ে ধরে বলেছিলেন, জগন্নাথ, গত জন্মে তুই নিশ্চয়ই আমার ভাই ছিলি, নয়তো মেয়েটা তোরই মেয়ে ছিল। জগন্নাথ কাকা কোনোদিন আমাদের বাড়িতে এসে ভিজিট নিতেন না, তাই তো বাবা নিজের হাতে সোনার ঘড়িটা খুলে তার হাতে পরিয়ে দিয়েছিলেন। জগন্নাথ ডাক্তার নিজের মেয়ের চাইতে মৈমুনাকে কম ভালোবাসতেন না। হাটের দিন ডিসপেন্সারি থেকে ফেরার পথে মৈমুনার জন্য 1 প্যাকেট মিষ্টি আসত। একটু বড় হলে দুরন্তপনা বা দুষ্টুমি করার জন্য মা মারধর করতে এলেই মৈমুনা ছুটে পালাতো জগন্নাথ কাকার বাড়িতে। পুজোর সময় মৈমুনাও নতুন জামা পেত তার জগন্নাথ কাকার কাছ থেকে। নাইলের পাড়ে বসে ডাক্তারের মনে অতীত স্মৃতি যেন ভিড় করে এসেছিল। তার মনে পড়ল মালতীনগরের বড় বাড়ির দুর্গাপুজোর কথা, কালীদাদুর সুর করে মন্ত্র পড়ার কথা। মনে পড়েছিল পুজোর কদিন আগেই হারানে তার দলবল নিয়ে আসত ঢাক বাজাতে। হারানের ঢাকের আওয়াজ শুনলে ওরা সবাই ছুটে আসত বড় বাড়িতে। হারানে বড় বাড়িতে পৌঁছবার সঙ্গে সঙ্গে একচোট নেচে বাজিয়ে দেখাত। তারপর হারানে দিদির দেওয়া জলপানি খেতে বসলে ঢাক তুলে নিত কনকদা। আহা, সে কি বাজনা! আরতির সময় হারানে আর কনকদার ঢাক বাজানো শুনতে ডাক্তার পুজোর প্রতি সন্ধ্যায় ছুটে এসেছে বড় বাড়িতে। অমন বাজনা নাকি ডাক্তার আর কোথাও শোনেনি। আর কি মনে পড়ে? মনে পড়ে বুড়ো শিবতলার মেলার কথা, মনে পড়ে রথের কথা। সেদিন কে হিন্দু কে মুসলমান সে খবর কেউ রাখত না, বা রাখার প্রয়োজন বোধ করত না। গ্রামের সবাই মেতে উঠত একই আনন্দে। কেন, মোহরমের দিন জগন্নাথ কাকা, যতীন পাকরাশি, গদাই চক্রবর্তী, হালদার মাস্টার মশাই সবাই আসত ডাক্তারদের বাড়ি। ধর্মের গোঁড়ামি ছিল, সংস্কার ছিল, কিন্তু মানুষকে ভালোবাসায় কোনো দ্বিধা ছিল না। এই তো প্রথম দাঙ্গা বাঁধলে জগন্নাথ ডাক্তার উড়ো চিঠি পেল। মৈমুনার বাবা ছুটে গিয়েছিলেন মুন্সিপাড়ার দলবল নিয়ে। বলেছিলেন, জগন্নাথ, ভয় করিস না, জেনে রাখিস আমি থাকা পর্যন্ত তোর 1 ফোঁটা রক্ত পড়বে না তোর এই বাপ ঠাকুরদার ভিটে। ঠিক তাই হয়েছিল। গজখালির মুসলমানরা জগন্নাথ ডাক্তারের বাড়ি আক্রমণ করলে রক্তপাত হয়েছিল মৈমুনার বাবার, জগন্নাথ ডাক্তারের নয়। ডাক্তার আমার হাতটা চেপে ধরে বলল, জানো বাচ্চু, সে জগন্নাথ কাকাও একদিন গ্রাম ছেড়ে চলে গেলেন। মালতীনগরের বড় বাড়ির পুজো বন্ধ হল। কনকদার আর হারানের হাতে আর ঢাকের আওয়াজ শোনা যায় না। বুড়ো শিবতলা জঙ্গলে ভরে গেল। রথের মেলাও বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও ডাক্তার চোখের জল আটকাতে পারল না। উত্তেজনায় ঠোঁটটা কেঁপে উঠল। বলল, বলতে পারো বাচ্চু, জগন্নাথ কাকাকে হারিয়ে আমি সুখী, না তোমরা শিয়ালদা প্ল্যাটফর্মে ভিখিরির মতো পড়ে থেকে সুখী? তুমি তো জার্নালিস্ট, বলতে পারো বাংলাদেশটা কেন এমন ছারখার হয়ে গেল? ডাক্তারের কোনো প্রশ্নের জবাব আমি দিইনি, দেবার ক্ষমতাও আমার ছিল না। শুধু ডাক্তারকে কাছে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দিয়েছিলাম। আজ সেই 2টি অবিস্মরণীয় দিনের কথা রোমন্থন করতে গিয়ে টুকরো টুকরো আরও অনেক কিছু মনে পড়ছে। ঘোরাঘুরি করে আমি ভীষণ পরিশ্রান্ত হয়েছিলাম। ফিরে এসেই ঝপাং করে ডাক্তারের বিছানায় শুয়ে পড়লাম। ডাক্তার চেঞ্জ করতে করতে বাথরুম থেকে বেরুবার আগেই আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। ডাক্তার আলতো করে আমার জুতো মোজা টাই খুলেছিল, আমাকে পাশ ফিরিয়ে ভালো করে শুইয়ে দিয়েছিল। 2-1 ঘন্টা পরে আমাকে জোর করে তুলে ডিনার খাইয়েছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু কিছুতেই শোনেনি। বলেছিল, এত ঘোরাঘুরির পর রাত্রে না খেলে শরীর ভীষণ দুর্বল হবে। পরের দিন আমাকে নিজে পছন্দ করে টাই পরিয়ে দিয়েছিল। বলেছিল, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখো কি চমৎকার দেখাচ্ছে। একটু দুষ্টুমি করে আমার মুখটা ধরে বলেছিল, নাও রিয়েলি ইউ লুক লাইক আ হ্যান্ডসাম ইয়াং ম্যান। তাই বুঝি? দুপুর গড়িয়ে বিকেল এলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। পিরামিডের চূড়া রাঙিয়ে সূর্য অস্ত গেল। ডাক্তার আবার উদাস হল। ব্যালকনিতে 2টো পিপিং চেয়ারে দুজনে বসেছিলাম। ডাক্তার আমার হাতটা নিয়ে খেলা করছিল। খেলা থেমে গেল, হঠাৎ কোথায় তলিয়ে গেল। একটু পরে দেশের কথা আবার শুরু করল।
কিছুক্ষণ পরে আমার হাতটাকে টান দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কি শুধু হিন্দুদের? নজরুল বা জসিমউদ্দিন কি শুধু আমাদের? বাংলার পল্লীগীতি, ভাটিয়ালি, কবিগান এগুলো হিন্দুদের না মুসলমানদের? আমরা লড়াই করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, কিন্তু তাই বলে কি বাংলার হিন্দু মুসলমানদের দেহে একই রক্ত বইছে না? বাংলার শেষ স্বাধীন নবাবের জন্য পলাশীর মাঠে হিন্দু মুসলমানের রক্তপাত হয়নি? ডাক্তার আমাকে একটা ঝাঁকুনি দিয়ে বলল, বাচ্চু, তুমি তো জার্নালিস্ট, বলো না কেন এমন হলো? কেন আজ বাঙালি বাংলাদেশে চোখের জল ফেলছে? আমরা দুজনে একই ফ্লাইটে কায়রো থেকে করাচি এলাম। দুজনের মনটাই ভারী হয়েছিল। বিশেষ কেউই কথাবার্তা বলিনি, শুধু একবার জিজ্ঞাসা করেছিল, তুমি করাচিতে কোথায় থাকবে? হোটেল ইন্টারকন্টিনেন্টালে। শেষ রাতের দিকে পায়ের উপর থেকে কম্বলটাকে দুজনেরই গলা পর্যন্ত টেনে দিয়েছিল, আর একটু নিবিড় হয়ে আমার বুকের উপর মাথা রেখেছিল। ভোরবেলায় প্লেন করাচি পৌঁছল। পাকিস্তানের মাটিতে পা দিতে দিতেই ডাক্তার অমন করে আমাকে আঘাত দেবে তা আমি কল্পনাও করতে পারিনি। যতবার কাছে গেছি ততবার সরে গেছে, যতবার কথা বলেছি ততবার ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করেছে। কাস্টমস এনক্লোজারের বাইরে বেরোবার আগে ডাক্তার আমাকে এমন তাচ্ছিল্যভাবে অগ্রাহ্য করল যে আমি মর্মাহত না হয়ে পারলাম না। কোনো প্লেন থাকলে হয়তো সিটিতে না ঢুকে দিল্লিতেই ফিরে আসতাম। যাই হোক, শেষ পর্যন্ত কতগুলো খবরের কাগজ কিনে একটা ট্যাক্সি নিয়ে হোটেলে রওনা হলাম। খবরের কাগজগুলো খুলে চমকে উঠলাম। বুঝলাম ভারত পাকিস্তানের রাজনৈতিক মহাকাশে ঘোর ঘনঘটা দেখা দিয়েছে। ভারতকে শায়েস্তা করার নেশায় পাকিস্তান উন্মাদ হয়ে উঠেছে। পরের দিন রাত 2:30টার সময় আবার প্লেন, তাই কাজকর্ম সন্ধ্যের মধ্যেই সেরে হোটেলে ফিরে এলাম। উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি ডিনার খেয়ে একটু ঘুমিয়ে নেব। হোটেলে ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে ডাইনিং রুমে যাবার জন্য তৈরি হচ্ছি, ঠিক এমন সময় কে যেন দরজায় নক করল। দরজা খুলতেই ডাক্তারকে দেখে আমি বিস্মিত না হয়ে পারলাম না। ইচ্ছে থাকা সত্ত্বেও হাসি মুখে ডাক্তারকে অভ্যর্থনা করতে পারলাম না। গম্ভীর হয়ে বললাম, এসো। ডাক্তার হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে সামনে এসে অসহায়ের মতো আমার দিকে চাইল। দুহাত দিয়ে আমার মুখটা ধরে বলল, তুমি খুব রাগ করেছ তাই না বাচ্চু? আমি কোনো উত্তর দিলাম না। ডাক্তার দৃষ্টিটা সরিয়ে নিয়ে বলল, কি করব বলো? এয়ারপোর্টে বেশি কথাবার্তা বললে হয়তো তুমি কিছু মুশকিলে পড়তে, নয়তো আমার কোনো ঝঞ্ঝাট বাঁধত। তাই তো। এতক্ষণে হুঁশ হলো ডাক্তারকে বসতেও বলিনি। বললাম, বসো। ডাক্তার সোফায় না বসে বিছানায় বসল, আমার হাত ধরে পাশে বসালো, আমার দিকে একবার চাইল। 2-4 মিনিট দুজনেই চুপচাপ বসে রইলাম। নিস্তব্ধতা ভঙ্গ করল ডাক্তার। বলো না, তুমি আমার উপর রাগ করনি? তুমি আমাকে ক্ষমা করেছ? আমি শুধু বললাম, কোন অধিকারে তোমার উপর রাগ করব বলো? বাঙালি বলে বিদেশ বিভূতিতে তুমি আমাকে যে ভালোবাসা, যে মর্যাদা দিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ। এর চাইতে বেশি কিছু প্রত্যাশা করা তো আমার অন্যায়। এবার ডাক্তারের দিকে ফিরে বললাম, আর ক্ষমা? তুমি হাসালে ডাক্তার। আমার কাছে তুমি ক্ষমা চাইবে কেন? ডাক্তারের চোখের জলের কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হলো। বললাম, হ্যাঁ, রাগ করেছিলাম, দুঃখও হয়েছিল, কিন্তু এখন আর কিছু নেই। আমার ডান হাতটা টেনে নিজের বুকের উপর রেখে ডাক্তার বলল, আমাকে ছুঁয়ে বলো তুমি আমাকে ক্ষমা করেছ। আমি আর কথা বলিনি। দুহাত দিয়ে ডাক্তারকে টেনে নিয়েছিলাম নিজের বুকের মধ্যে। একটু পরে আমার গলা থেকে টাইটা খুলে একটা নতুন টাই বেঁধে দিল। টাইয়ের নটটা ঠিক করতে করতে বলল, তুমি তো জার্নালিস্ট, কত অসংখ্য মানুষের সঙ্গে তোমার নিত্য ওঠা বসা। তোমার পক্ষে আমার মতন একটা সাধারণ বাঙালি মেয়েকে নিশ্চয়ই মনে রাখা সম্ভব নয়। নটটা বাঁধা হয়ে গেলে টাইটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ডাক্তার বলল, আমি কিন্তু তোমাকে কোনোদিন ভুলব না। ডাক্তার আমার বিদায়বেলার একটি মুহূর্তও নষ্ট করেনি। বলেছিল, বাচ্চু,
তুমি এবার একটা বিয়ে করো, আর দেরি করো না। তাছাড়া তোমাকে যেন একলা ভালোই লাগে না, তোমাকে একলা ভাবতেও ভালো লাগে না। হাসপাতালে ডাক্তারের ডিউটি ছিল, অনেক দেরি হয়েছিল, আর দেরি করল না। টেবিলের উপর থেকে প্রেজেন্টেশনের প্যাকেটগুলো এনে আমার হাতে দিল, কিন্তু মুখে কিছু বলতে পারল না। দুজনে মুখোমুখি নীরবে চোখের জল ফেলেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর ধীর পদক্ষেপে ডাক্তার চলে গেল, আর আমি পাথরের মূর্তির মতো নিশ্চল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে শুধু কয়েক ফোঁটা চোখের জল ফেললাম। হয়তো কখনো কখনো আমাদের জীবনে এভাবেই কেউ আসে, অল্প সময়েই যার সঙ্গে নামহীন গোত্রহীন এক সম্পর্ক গড়ে ওঠে, আর সে দূরে গেলেও মনের কোণের বাইরে তার একটা আভাস রেখে যায় চিরকাল। বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস কার পাই রে, আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কেমন লাগলো তোমার আজকের গল্পটা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।